আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমার বয়স ৩০ বছর। আমি দুবাই থাকি। আমার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়। ঘটনাটা ১৯৮৫ কিংবা ৮৬ সালের। তখন আমার জন্ম হয়নি। আমার বাবা একটা জায়গা কিনেন। তার মধ্যে কিছু ফসলি জমি আছে, কিছু টিলা পাহাড়, দুইটার মাছ দিয়ে বয়ে গেছে লক্ষ্মীছড়া খাল। পাহাড়ের ওপর অনেক গাছগাছালি, তার মধ্যে কিছু তুলা গাছ। বাবা অনেক গাছ কেটে ফেলে, তার মধ্যে তুলা গাছগুলো কেটে ফেলে। এরপর বাবা খালের মধ্যে বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে খালটা একদিকে অন্য দিকে ফেরানো যায়। এতে আমাদের ফসলি জমির জন্য ভালো হবে। এই পর্যন্ত সব ঠিক ছিল। একদিন দুপুর ১২টা কিংবা ১টার দিকে আব্বু দেখতে পেল বাঁধের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। আব্বু যত সামনে যায় আগুনটা তত পেছনে যায়। এতে আব্বু বুঝতে পারে এখানে সমস্যা আছে। ২ দিন পরে আব্বু দেখতে পারে একটা ছাগল ওখানে ডাকছে। আব্বু ছাগলটাকে বাড়িতে নিয়ে আসলো। কেউ খুঁজতে আসলে দিয়ে দিবে, কিন্তু কেউ আর এলো না। অনেক সময় পার হয়ে গেল। এর মধ্যে অনেক কিছু পড়লো, কিন্তু আব্বুকে কিছু করতে পারলো না, কারণ আব্বু ছিলেন সাহসী এবং বুদ্ধিমান। আমার জন্ম ১৯৯১, এটা ৯৩ সালের ৫ মার্চের ঘটনা। আব্বু সকালবেলায় গরুর গাড়ি নিয়ে জমিতে গেলেন। অনেক মানুষ জমিতে কাজ করছেন। একসময় আমার ছোট দাদা আব্বুকে বললেন একটা গাছ গাড়িতে করে এনে দিতে। গাছটি ছিল যেখানে ত্রিপুরাদের মৃতদেহ পোড়ানো হয় তার পাশে। আব্বু যখন গরুর গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তার মাঝে একটা কাফনে মোড়ানো লাশ পড়ে আছে। আব্বু বুঝতে পারছে এটা আগের শয়তানটা। আব্বু সূরা পড়ে নিল। ওকে রাস্তা ছাড়তে বলতে হঠাৎ একটা আওয়াজ ভেসে আসলো জমির মধ্য দিয়ে, যা। আব্বু বলল, আমি কোনো মানুষের ফসল নষ্ট করব? এই বলে আব্বু বিসমিল্লা বলে গরুগুলোকে সামনের দিকে যেতে বলল। লাশটা সরে গেল। এরপর আব্বু যখন গাছ নিয়ে আসছিল, আবার সামনে লাশটা চলে এলো। এবার ৩টা লাশ। আব্বু রাস্তা ছাড়তে বললে কোথায় থেকে আওয়াজ ভেসে আসলো, জমি দিয়ে যা। আব্বু আবার আগের কাজটা করতে গেল। ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলো। এবার গরুগুলো আর যায় না। আব্বু গরুগুলোকে অনেক পেটালো, কিন্তু ওরা যায়ই না। এক পর্যায়ে আব্বু গাড়িটা রেখে গরুগুলো ছেড়ে দিয়ে আব্বু আমাদের জমিতে চলে গেল। জমির পাশে খালে পানি সেচার মেশিন বসানো ছিল। আব্বু মেশিনটা চালানোর জন্য গেল। কে জানি আব্বুকে নাম ধরে বলল, মেশিন স্টার্ট দিবি না। এইভাবে ৩ বার না করলো। আব্বু নিষেধ শুনল না। আব্বু মেশিন স্টার্ট করতে আরম্ভ করলো। হঠাৎ কে যেন আব্বুকে সজোরে ধাক্কা মারলো। আব্বু ২০ হাত দূরে গিয়ে পড়লো। কিছুক্ষণ পর আমার দাদা ওখানে গিয়ে গরু খোঁজার জন্য যাচ্ছে। দেখতে পেল আব্বু কাদার মধ্যে পড়ে আছে। ওখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসলো। ডাক্তার বলল হাসপাতালে নিতে। সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ১৫ দিন মৃত্যুর সাথে লড়াই করলো। ২০ মার্চ ৯৩ সালে আব্বু মৃত্যুবরণ করলেন। আব্বু মারা যাওয়ার পর আমার দাদা স্বপ্নে দেখেন কে যেন বলছে, পাহাড়ে যে তুলা গাছ ছিল এটা আমাদের ঘর ছিল, তোর ছেলে ধ্বংস করে দিছে। অনেক চেষ্টা করছি তোর ছেলেকে মারার, কিন্তু পারি নাই। অবশেষে হাসপাতালে নিয়ে এসে মারলাম। আমি শাহিন মৃধা, পটুয়াখালী জেলার ছোট বিঘাই ইউনিয়ন থেকে বলছি। এই ঘটনাটি আমার এক বন্ধু আমাকে ইমেল করে পাঠিয়েছিলেন। তার বাড়ি কেন্দুয়া থানার বলাই শিমুল গ্রামে। ঘটনাটি ঘটেছিল প্রায় আজ থেকে ২০ বছর আগে। তাদের গ্রামে তখনও বিদ্যুৎ গিয়ে পৌঁছায়নি। ঘটনাটি ঘটেছিল আমার সেই বন্ধুর দাদির সাথে। তার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে অন্য এলাকায় যেতেন, তখন তিনি তার নিজের বাড়ি শক্ত করে তাবিজ দিয়ে বন্ধ করে দিয়ে যেতেন। এবং যেদিন বাড়ি বন্ধ করা থাকতো, সেদিন সবাইকে বাড়ি থেকে বের হতে নিষেধ করতেন। আমার বন্ধুর দাদা একদিন খুব তাড়াহুড়ো করে জিন তাড়ানোর জন্য অন্য এলাকায় রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধ করতে ভুলে যান। তিনি যে বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন, সে বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার রাত ৮টার মতো বেজে যায়। তিনি অনেক সাধনা করে এক সময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সে হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথেই তার দাদার খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়ায় বাড়ি বন্ধক দিয়ে বের হতে ভুলে গেছেন
এর মধ্যেই জিনটা তার দাদার বাড়িতে এসে তার দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে তার দাদিকে ডাক দিলেন। জমিনা, বদনাটা নিয়ে একটু আসো তো। তার দাদি ভাবলেন তার দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরে হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে তিনি টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। অমনে দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা তো দাদা না। তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ এক দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনিসটা একটানে তার দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চুবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার বন্ধুর ফুপু এবং ফুপা ছিলেন। তার দাদি বিপদের মুহূর্তে মাত্র একবার বড় ফুপুর নাম ধরে ডাকতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাক তার ফুপুর কানে পৌঁছায়। তার ফুপু এবং ফুপা দৌড়ে এসে দেখেন তার দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা তার দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং তার দাদাও বাড়িতে আসেন। তিনি দেখে চিকিৎসা করে তার দাদিকে সুস্থ করে তোলেন। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে তার দাদি প্রায়ই কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। তার দাদা তাই তাদের পুরো বাড়ি তাবিজ ও শিক দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল। এরপর তার দাদা জীবিত থাকাকালীন সময়ে আর কিছু ঘটেনি। তবে তার দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা প্রতি রাতে 2টা বা 3টার দিকে বাড়ির বাইরে বের হলেই দেখতে পান যে সেই পুকুর পাড়ে আমার বন্ধুর দাদার প্রতিরূপী কোনো একজন লোক বসে আছেন এবং এখনও তাকে দেখা যায়। হয়তো ওই জিনিসটার তার দাদার প্রতি প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো এটা তার দাদার সাথে থাকা কোনো একটা জিন যা তাদের রক্ষা করার জন্য এখনও তাদের পাশে আছেন।